দুইটা ভাগ রয়েছে, আমরা আগেও বলেছি। একটা হচ্ছে মাদ্দে লাজিম কালমি। যদিও আমরা যে বই পড়ি সে বইতে এই ধরনের কোনো কালমি বা হারফি এগুলোর কোনো আলাদাভাবে কোনো ভাগ নাই, কিন্তু বোঝার সুবিধার্থে এটা বললে বরং ভালো হয়। তাহলে মাদ্দে লাজিম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কালমি আর একটা হলো হারফি। বিভিন্ন বইতে বিভিন্ন রকম প্রকারের উল্লেখ আছে বা থাকবে, কিন্তু ওস্তাদ বোঝার শব্দটা সুবিধা লিখে দিবেন একটু। দিব আমরা। বিভিন্ন বইতে যেভাবে থাকুক, কিন্তু মূল বক্তব্য হচ্ছে যে কালমি এবং হারফি এই দুইটা হলো মাদ্দে লাজিমের প্রকার। কালমি, কালেমা শব্দ, কালেমা অর্থ হলো শব্দ, ও কালমি কালিমা শব্দের অর্থ হলো শব্দ। শব্দ, আর হারফুন অর্থ হলো বর্ণ। বর্ণ বা হরফ। আহ, কালমি বলতে কালেমা বা শব্দের মধ্যে যেটা মাদ্দে লাজিম থাকে সেটা হলো মাদ্দে লাজিম কালমি। আর যদি হরফের মধ্যে যদি মাদ্দে লাজিম থাকে তাহলে সেটা হলো হারফি। কালমি যেমন আমরা বলি কাল, কাফ লাম জবর কাল, মিমিয়াজের মি, কালমি। এবার ইয়া থাকবে, ইয়া না দিলেও সমস্যা নেই। হারফি যেটা একটা পরিভাষা, এটা তো, এটা হলো কি হারফি। হারফি কালমি শব্দটা আসে কালিমা থেকে, হারফি শব্দটা হরফ থেকে। তো আমরা গত ক্লাসে পড়েছিলাম কালিমা, কালমি যেটা, সেটা হলো শব্দের মধ্যে মাদ্দে লাজিম, অর্থাৎ একই শব্দের মধ্যে বেসিক মাদের পরে, মাথায় রাখতে হবে এখানে কিন্তু বেসিক মাদ, একই বেসিক শব্দের মাদের মধ্যে পরে বেসিক মাদের পরের অক্ষরে যদি তাসদিদ অথবা সাকিন অথবা থাকে, সাকিন থাকে। জি। তাহলে একই শব্দের মধ্যে বেসিক মাদের পরে যদি যদি সাকিন অথবা তাসদিদ থাকে তাহলে সেটা হবে মাদ্দে লাজিম কালমি। যেমন এখানে একটা শব্দ আপনারা দেখতে পাচ্ছেন দলিন, এখানে দদের পাশে লাল কালি দিয়ে মাদের চিহ্ন দেয়া, তাসলিমাত। এবং এর পরের অক্ষর দেখেন লামের উপরে তাসদিদ দেয়া। জি। এখানে বেসিক মাদের পরে কোন অক্ষর আসবে এটা মূল বিষয় না, কোন হরকত আসবে সেটা মূল বিষয়। হরকত দুইটা হলে মাদ্দে লাজিম হবে, একটা হচ্ছে যে আপনার তাসদিদ আর একটা হলো সাকিন, একটা হলো তাসদিদ আর একটা সাকিন। সাকিন। সুতরাং যখনই আপনি দেখবেন বেসিক মাদের পরে তাসদিদ অথবা সাকিন আছে, তখন সেটাকে আপনার মাদ্দে কালমি। লাজিম কালমি লাজিম হিসাবে কালমি। জি। ধরে নিতে বলবো। হবে। আর যদি আপনার এটার বাইরে, তো এটা তো কালমি গেল। তো যেমন এখানে দেখেন একটা আতু হাজু, এখানে দেখেন আলিফ মাদের পরের অক্ষরে তাসদিদ আছে, জি। আলিফ মাদের পরের অক্ষরে তাসদিদ তাসদিদ আছে। আছে। এরপরে দেখেন এখানেও আল হাক্কাতু, আল হাক্কাতু, আল হাক্কাতু, আল হাক মাল কত। হাক্কাতু, এটা হচ্ছে মাদ্দে লাজিম কালমি। এরপর আমরা চলে যাব, যেমন এখানে একটা দেখেন, এখানে মূলত এখানে যে মাদের চিহ্নটা, এখানে হামজার পরে আলিফ, তার মানে আলিফ মাদ, তার পরের অক্ষরে সাকিন, তার মানে এটাও মাদ্দে লাজিম কালমি, যেহেতু সাকিন আসছে বেসিক মাদের পরে। তাহলে মূল কথা হচ্ছে মাদ্দে লাজিম হচ্ছে বেসিক মাদের পরের অক্ষরে তাসদিদ অথবা সাকিন যাই হোক না কেন সেটা মাদ্দে লাজিম হবে, যদি সেটা একই শব্দের মধ্যে হয়। শব্দ ভিন্ন হলে মাদ্দে লাজিম হবে না, একই শব্দের মধ্যে হতে হবে। আর এই জন্য দেখেন মুত্তাসিলও একই নিয়ম, একই শব্দের মধ্যে বেসিক মাদের পরে হামজা হতে হয়। মাদ্দে মুত্তাসিলেও চার আলিফ মাদ, আর মাদ্দে লাজিমেও চার আলিফ মাদ।
আর 4 আলিফ সমান সমান হচ্ছে 6 হারাকা। ছয় হারাকা। এখন আমরা চলে যাব মাদ্দে লাজিম হারফি। হারফুন শব্দ মানে আসলে হারফুন শব্দের বহুবচন হুরুফ, অর্থ বর্ণসমূহ। আর অর্থাৎ অর্থ হলো বিচ্ছিন্ন। সুতরাং একসাথে অর্থ হয় বিচ্ছিন্ন বর্ণসমূহ, যেহেতু এগুলোকে আলাদাভাবে অক্ষরের মতোই পড়া হয়। আমরা ক্লাসে বলেছিলাম এর আগে যে এই যে মুকাত্তাআত, বিচ্ছিন্ন বর্ণ, একটা বর্ণ আরেকটা বর্ণকে কখনো কি করে না, যুক্ত করে না। কারণ কি, এখানে যুক্ত করতে হলে শর্ত হলো জবরজের পেশ থাকতে হয় এবং পাশের অক্ষরে হয় সাকিন নাইলে তাসদিদ থাকতে হয়। তাহলে একটা অক্ষর আরেকটা অক্ষরকে যুক্ত করার জন্য শর্ত হলো পাশাপাশি অক্ষরের একটাতে জবরজের পেশ থাকতে হয় হরকত, আর দ্বিতীয় অক্ষরে কি থাকতে হয়, তাসদিদ অথবা সাকিন থাকতে হয়। আর যদি স্বাভাবিক যদি আপনি করেন পড়েন, তাহলে জবর দুটো পাশাপাশি জবর থাকলেও হয়, জের থাকলেও হয়, পেশ থাকলে হয়। কিন্তু হরফে মুকাত্তাআতে কোথাও আপনি জবরদের পেশ পাবেন না, এখানে পাবেন শুধু মাদের চিহ্ন। যেমন এখানে আমরা পড়ি ইয়াসিন, ইয়া শব্দটা দেখা যাচ্ছে খাড়া জবর। খাড়া জবরকে আমরা কি বলি, আলিফ সগীরা। তা আলিফ সগীরা মানে কি, ছোট আলিফ। আলিফ সগীরা অর্থ হলো ছোট আলিফ। যেমন এইটা হলো বড় আলিফ, আর এটার অর্ধেক হলে কি হবে, ছোট আলিফ। তা কোন কোন বর্ণের উপরে আলিফ সগীরা বা খাড়া জবর পাবো, আর কোন কোন বর্ণের উপরে আমরা এভাবে 4 আলিফ মাদের চিহ্ন পাবো। এখন কোথায় খাড়া জবর হবে আর কোথায় 4 আলিফ মাদের চিহ্ন হবে? খাড়া জবর হবে সেই সমস্ত বর্ণে যে সমস্ত বর্ণের উচ্চারণে দুইটা বর্ণের সাহায্য লাগে। আমি ইতিপূর্বে আপনাদের ক্লাসে বলেছি কিনা জানি না, আমি অন্য ক্লাসে বলেছি, যেমন ইংরেজিতে অনেক বর্ণ উচ্চারণ করতে গেলে আরো একাধিক বর্ণের সাহায্য লাগে। যেমন আপনি যদি বলেন জি, ইংরেজিতে বলে জি, বলেন জি, যদি জি বলেন, ইংরেজি যদি জি বলেন, যেমন জি, এখন এটাকে যদি আপনি উচ্চারণ করতে চান, বানান করতে চান, তাহলে কিন্তু আপনাকে জেড আর ই, ডাবল ই, ডাবল ই। জি। এটা হলো জি। আবার দেখেন আমাদের এইচ প্লাস, আমরা বলি যে এইচ, এটা তো এইচ বর্ণ, এই এইচ কে বানান করতে গেলে লাগে এ, এ আই, এ সি ই, কি লাগে, এ এ সি সি ই। ই। যেমন দেখবেন আপনার বাসায় যদি এরকম এইচ প্লাস ঔষধ থাকে, ট্যাবলেট বা সিরাপ, তো দেখতে পাবেন এইচ বানানো হচ্ছে এইটা, কিন্তু ডাক্তার বলার সময় কি বলে, এইচ প্লাস খেতে হবে। তো জি। ইংরেজিতে যেমন একটা বর্ণ উচ্চারণ করতে গেলে একাধিক বর্ণের সাহায্য লাগে, আরবিতেও এরকম একটি বর্ণের উচ্চারণ করতে গেলে একাধিক বর্ণের সাহায্য লাগে। যেমন ইয়া উচ্চারণ করতে গেলে দুইটা বর্ণ লাগে, ইয়া আলিফ জবর ইয়া। আসলে হরফের উচ্চারণে কিন্তু মাদ আছে কিছু, যেমন আলিফে কোনো মাদ নাই, কিন্তু বাতে মাদ আছে, বা, তা, তা। এবার দেখেন জিম, জিমেও কিন্তু মাদ আছে। এগুলো তো আলিফ মাদ। আর জিমে হলো প্রথমে ইয়া জিম, মাদ, জিম জিম ইয়া ইয়া মিম। সুকুন, ইয়া এরপরে সুকুন। মিমে সুকুন। এখন দেখেন মাদ্দে লাজিম কাকে বলেছিলাম, যে বেসিক মাদের পরের অক্ষরে যদি সাকিন থাকে। তো এখানে দেখেন ইয়া মাদ আছে, বেসিক মাদ, জি। তারপরে মিমে সাকিন আছে। তার মানে কি, জিমটা হলো মাদ্দে লাজিম। জিমটা কি, মাদ্দে মাদ্দে লাজিম। লাজিম। তারপর দেখেন জিম হা এক আলিফ মাদ, খ এক আলিফ মাদ। কিন্তু আবার যদি আপনি চলে আসেন দাল, দাল বানান করতে গেলে দাল আলিফ দাল আলিফ লাম। লাম। তাহলে এখানে দাল আলিফ জবর দা, লামে সাকিন। তাহলে কি হলো, আলিফ মাদের পরে লামে সাকিন, এটাও জি। মাদ্দে লাজিম, ঠিক না? দাল জাল একইভাবে জালও মাদ্দে লাজিম, কিন্তু রটা হলো এক আলিফ মাদ, র আলিফ জবর র, র জা এক আলিফ মাদ।
সিন, এই যে সেই সিন। সিন বানান করতে গেলে কয়টা অক্ষর লাগে? শিন ইয়া নুন। সিন ইয়া নুন, তিনটা অক্ষর লাগে। তিনটা অক্ষরে মাঝের অক্ষরে হচ্ছে ইয়া মাদ, শেষের অক্ষরে সাকিন, তাহলে এটা মাদ্দে লাজিম। এক কথা আমরা বলতে পারি যে আরবি বর্ণ উচ্চারণের ক্ষেত্রে যে সমস্ত বর্ণের উচ্চারণে তিনটা বর্ণের সাহায্য লাগে, মাঝের বর্ণে মাদ থাকে, শেষের বর্ণে সাকিন থাকে উচ্চারণে, সেটাই হলো মাদ্দে লাজিম। এই জন্য আলিফ কিন্তু মাদ্দে লাজিম না। আলিফ উচ্চারণ করতে গেলে তিনটা বর্ণ লাগে বটে, কিন্তু মাঝের অক্ষরে কিন্তু মাদ নাই। আলিফ বানান করতে গেলে এইটা হলো আলিফ বানান। এখানে কি কোনো মাদের মাদের কোনো ই আছে? আলিফ না, মাদ, অ মাদ কিছুই নাই কিন্তু। একইভাবে দেখেন, আমরা যদি নুন বানান করতে চাই, নুন একটা অক্ষর, এটা বানান নুন করতে গেলে নুন, ওয়াও, ওয়াও নুন। নুন ওয়াও পেশ নু, লাস্ট নুনে সাকিন, এটা মাদ্দে লাজিম। এই জন্য এই নুনের উপরে কি দিতে হবে? মাদ্দে লাজিমের চিহ্ন দিতে হবে। এরপরে দেখেন কফ আল কুরআনিল মাজিদ, একটা সূরার শুরুতে আছে কফ। কফ বানান করতে গেলে কি লাগে? আলিফ মাদের পরে পা, পরের অক্ষরে কি লাগে? ফায়ে পায়ে সুকুন। সাকিন, সুকুন। তাহলে এটাও কিন্তু মাদ্দে লাজিম, কফটাও কি মাদ্দে লাজিম। এই মাদ্দে জন্য লাজিম। কফের উপরে মাদ্দে লাজিমের চিহ্ন দিতে হবে, চার আলিফ মাদ। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে মাদ্দে লাজিম হারফি কি কোনগুলো। তা আমরা একটু দেখবো, যেমন ইয়াসিন, এর মধ্যে মাদ্দে লাজিম হলো সিন, ঠিক না? ইয়াসিনের জি, মধ্যে মাদ্দে লাজিম কোনটা? সিন। শিন। এইখানে দেখেন আলিফ লাম, এখানে লামে মাদ্দে লাজিম, মিমেও মাদ্দে লাজিম, কারণ লাম বানান করেছে কিভাবে দেখেন, লাম আলিফ মিমে সাকিন। মিম কিভাবে বানান করেছি? মিম ইয়া মিম। জের মি, মিমে সাকিন, দুইটাই মাদ্দে লাজিম। এরপরে দেখেন আলিফ লাম মিম র, এখানে লামে মাদ্দে লাজিম, মিমে মাদ্দে লাজিম, রতে বেসিক মাদ, একালিক মাদ। এরপরে দেখেন ইয়াসিন তো আমরা দেখালাম, তবে এখানে একটা জিনিস আসেনি, সেটা হলো মিমের উপরে তাজদিদ থাকবে। যত জায়গা লামের পরে মিম আসবে মনে রাখবেন, মাদ্দে জি, লাজিমের ক্ষেত্রে যত জায়গাতে লামের পর মিম আসবে, তত জায়গাতেই লামে কি হবে? গুন্না হবে। এটা লামে কেন, গুন্না হবে। এটা কেন গুন্না হবে আমরা লাস্টে বলবো ইনশাল্লাহ। তবে এখানে বললে বেশি ভালো হয় এখনই, তাহলে মনে রাখতে সুবিধা হয়। এটা কি ঈদগামে গুন্না হবে নাকি ওস্তাদ? এটা ইদগামের গুন্না হবে। তা আমাদের জি, গুন্না বিভিন্ন প্রকার আছে, যেমন ওয়াজিব গুন্না আছে, এর মিম সাকিনের গুন্না আছে, নুন সাকিনের গুন্না আছে। তা আমরা ইনশাল্লাহ আগামী সোমবার গুন্না শুরু করব। তা মিম সাকিনের গুন্নার তিনটা নিয়ম, মিম সাকিনের গুন্নার তিনটা তিনটা নিয়ম। নিয়ম। প্রথমটা হলো ইকফা, ওটা আমাদের এখন জানার দরকার নাই, ইকফাটা। এরপরে ঈদগম, এটা জানতে হবে এখন, এটা হচ্ছে সময়ের চাহিদা এখন। তার কারণ হলো লাম বানান করতে গেলে আমাদের কি লাগলো? লাম আলিফ লাম আলিফ আর মিম সুকুন। সাকিন। এই মিম সাকিন কাকে বলে? মিম সাকিন মানেই হলো মিম অক্ষরের উপরে সাকিন। মিম সাকিন মানে কি? মিম অক্ষরের উপরে সাকিন। মিম অক্ষরের উপরে সাকিন। মিম সাকিন অর্থই হলো মিম অক্ষরের উপরে সাকিন। তো মিম সাকিনের তিনটা নিয়মের মধ্যে একটা নিয়ম হলো ইদগম। ইদগম কাকে বলে? মিম সাকিনের পরে যদি আরেকটা মিম আসে, মিলিয়ে মিম পড়া। সাকিনের পরে যদি আরেকটা মিম আসে, এখন দেখেন এই যে যে মিম সাকিন, তারপরে কি আরেকটা মিম না? জি, তখন এটাকে বলে ইদগম। তখন এই সেকেন্ড মিমে তাজদিদ দিতে হয়। তার কারণ হলো একটা বর্ণ, একটা শব্দ আরেকটা শব্দের সাথে, বা একটা বর্ণ আরেকটা বর্ণের সাথে মিলাতে গেলে তাজদিদের প্রয়োজন হয়। এখন বলেন এই লাম আলিফ এইটা কোন মিমকে পড়বে?
পরের মিমটাকে, সেকেন্ড মিমকে পড়বে। তার সেকেন্ড মিমকে। কারণ প্রথম মিমে কিন্তু সাকিন আছে, আর দ্বিতীয় মিমে কিন্তু তাজদিদ আছে। সাকিন এবং তাজদিদ যদি পাশাপাশি থাকে তাহলে কে প্রাধান্য পায়? তাসদিদ। তাজদিদ প্রাধান্য পায়। আর এই প্রাধান্য পাওয়াটাই হলো মিলিয়ে পড়া, পাশাপাশি গুণনাও করা। তাহলে আমি যদি পড়ি তো কিভাবে পড়বো? লাম, কোথায় গুণনা করলাম? মিমে, সেকেন্ড মিমে। সেকেন্ড মিমে। লাম মিম, পরে মিমের উচ্চারণ। তাজদিদ থাকলে দুইবার উচ্চারণ হয় একটা অক্ষর। তাহলে আমরা প্রথমে লাম মিমকে ধরলাম, ধরে কিন্তু গুণনা করলাম। আর জেডটা কিন্তু পরে পড়বো, জেডটা পরে পড়বো। পরে পড়বে। এই জন্য এটাকে বলে ইদগাম। ইদগাম হওয়ার জন্য যত জায়গায় কোরআনে আলিফ লামের পরে মিম আছে, সকল মিমের উপরে দেখবেন তাজদিদ আছে। তাহলে কেন তাজদিদ থাকলো? লাম উচ্চারণ করতে একটা মিম সাকিন আসে, এই মিম সাকিনের পরে আবার সেকেন্ড মিম আসে। সেকেন্ড মিমটা হলো ইদগামের মিম। আর ইদগামের অক্ষরের উপরে সবসময় তাজদিদ আসতেই হবে। ইদগামের অক্ষরে সবসময় কি আসবে? তাজদিদ তাসদিদ আসবে। আসবেই। এখানে কোনো মাপ নাই তাজদিদের, তাজদিদ আসতেই হবে। আর তাজদিদ আসলে মিম সাকিনের উচ্চারণকে কি করতে হবে? বাদ দিয়ে মিমে তাজদিদটা উচ্চারণ করতে হবে। আর মিমে তাজদিদ উচ্চারণ যখনই করবেন তখন কিন্তু মিমটা গুণনা হবে, এবং এই মিমে দ্বিতীয় উচ্চারণ আবার হবে, অর্থাৎ একটা অক্ষর দুইবার উচ্চারণ হবে। তাহলে আলিফ লাম মিম, যে খেয়াল করবেন কিন্তু লাম, এটা তো মাদ্দে লাজিম করলাম। লাম, এই যে লাম যখন বলবো তখন কিন্তু গুণনা শুরু হয়ে গেল। জি। এরপরে মিমের নিচে কি আছে? জের আছে। তাহলে কি হলো? আলিফ লাম মিম। একইভাবে দ্বিতীয়টাও আলিফ লাম মিম। বুঝতে পেরেছেন সবাই? জি। এখানে যদি কোনো জায়গায় আলিফ লাম থাকার পরে যদি মিমে তাজদিদ না থাকে, তবু আপনি তাজদিদ আছে মনে করে গুণনা করে তারপরে পড়বেন। বুঝতে পেরেছেন? এই দেখেন এখানে মিম সাকিন, তারপরের অক্ষরে মিম, এখানে কিন্তু তাজদিদ দিবে না, কারণ এটা তো পাশাপাশি অক্ষর, এখানেও তাই। কিন্তু কোরআনের মধ্যে যত জায়গায় আপনি পাবেন এরকম লাম মিম পাশাপাশি, যে কোন লাম মিম? যে লাম মিমটা হচ্ছে হরুফে মুকাত্তাআত বা মাদ্দে লাজিম, সেই লাম মিমের মিমে অবশ্যই আপনাকে তাজদিদ ধরেই পড়তে হবে যদি তাজদিদ না থাকে। এবং সেখানে একে তো মাদ্দে লাজিমের চার আলিফ মাদ হবে, দ্বিতীয়ত আপনার গুন্না না হবে হবে। সেকেন্ড মিমে, আর তৃতীয়ত সেকেন্ড মিমের আরেকটা উচ্চারণ হবে, হয় জবরের উচ্চারণ জবর থাকবে অথবা জেরের উচ্চারণ, তবে জেরের উচ্চারণই হবে। মিম বলতে তো জেরই আসে, ঠিক না? জি। এই জি। জন্য জেরের উচ্চারণ হবে, এই জন্য এটাকে আমরা মাদ্দে লাজিম বলে থাকি, এবং এই ক্ষেত্রে গুন্নাও হয়। এরপরে দেখেন নুন, নুন উচ্চারণ করতে গেলে নুন অপেশ নু, এটা ওয়াও মাদ, তারপরে সেকেন্ড নুনে কিন্তু আবার কি? সাকিন। তার মানে কি? নুন অপেশ নু বেসিক মাদ বা মাদ্দে আসলি, আর তারপরে নুনে সাকিন হওয়ার কারণে এটা মাদ্দে লাজিম হয়ে গেছে। এই জন্য এখানে দেখেন চার আলিফ মাদ হবে। নুন, এবার পড়তে হবে। এখানে আরেকটা উদাহরণ দেওয়া হয়নি, আরেকটা উদাহরণ আছে কফ। কফেও চার আলিফ মাদ আছে এক জায়গাতে। কফ বানান করতে গেলে কফ আলিফ আলিফ ফায়ে সুকুন। সুকুন, এখানে এটাও মাদ্দে লাজিম। এরপরে দেখেন এইখানে এই আবার দেখেন লামের পরে মিম আছে, তার মানে এখানেও কিন্তু মিমে তাজদিদ হবে, তাসদিদ এবং গুণনা করে পড়তে গুন্না হবে। হবে। তাজদিদ মানেই গুন্না। মনে রাখবেন যে কোনো উপায়ই মিমে তাজদিদ থাকলেই, নুনে তাজদিদ থাকলেই গুন্না হবে, এটা মনে রাখবেন। তাহলে কি বললাম? যে কোনো উপায়ে নুন অথবা মিমে তাজদিদ থাকলে সেটা গুন্না হবে। কিন্তু এই গুন্না যে কোন গুন্না
এটা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন নাম হবে, কিন্তু গুণনাটা তার হতেই হবে। বুঝেছেন? জি। এমনি সাধারণত আমরা জানি নুনে মিমে তাজদিদ গুণনা করা ওয়াজিব, অর্থাৎ নুনে মিমে যখন তাজদিদ হবে তখন গুণনা করতে হবে, এটা ওয়াজিব হয়ে যাবে গুণনা করা। কিন্তু সেটা হতে পারে ওয়াজিব গুণনা, সেটা হতে পারে মিম সাকিনের ইদগম, হতে পারে নুন সাকিনের ইদগম, এই তিনটার যে কোনো একটা হবে। তা আমরা ওইগুলো শিখবো ইনশাল্লাহ আস্তে আস্তে আগামী ক্লাসে। এরপরে এখানে গুণনা করতে হবে মিমে আলিফ লাম মিম সাদ। আলিফ লাম মিম দেখেন সাদ। সদে কিন্তু মাদ্দে লাজিম, তার কারণ হলো সদ বানান করতে গেলে আলিফ মাদ লাগে এবং দালে আবার সুকুন হয়। এখন আমরা যদিও শিখি নাই এখনো, দালটা কলকলার অক্ষর, এখানে কলকলাও হবে। কলকলা মানে হচ্ছে জার্কিং, ইংরেজিতে যেটাকে আমরা বলি, যেমন অর্থাৎ যেমন কোনো গাড়ি পিক আপ যদি কোনো উঁচু জায়গায় হঠাৎ করে যে পড়ে, তখন কিন্তু এটা কি হয়, একটু উঁচু হয়ে যায় গাড়ি। আবার গাড়ির উপরে যদি কিছু থাকে সেটা উপরের দিকে উঠে আবার নিচের দিকে নামে, ঝাঁকুনি হয়। ঝাঁকুনি হয় যেটাকে আমরা বলি। যেমন ফুটবল উপর থেকে ফেললে নিচে আবার ওইটাই বাউন্স। উপরের দিকে আবার ওঠে, বা বাউন্স, যেটাকে আমরা বাউন্সও বলতে পারি। তা এই যে যে সদ, এটা উচ্চারণের ক্ষেত্রে দুইটা জিনিস খেয়াল করতে হবে, একটা হচ্ছে মাদ করতে হবে মাদ্দে লাজিম, আরেকটা আর হলো একটা কলকলা হবে করতে হবে। কলকলা। কলকলাটা কিভাবে হবে? যেমন সদ, সদ, এটা হলো কলকলা হলো। আর যদি কলকলা না করেন তাহলে কেমন হবে? সদ, মানে থেমে গেলেন আপনি। বিষয়টা এরকম, অনেক ভারী বস্তু, কাদা, নিচে কাদা আছে, এমন জায়গায় একটা ভারী বস্তু, লোহা জাতীয় কোনো বস্তু যদি নিচে পড়ে, ওটা কি আবার উপরের দিকে ওঠে? না। ওটা কিন্তু উঠতে পারে না। মানে নিচের আকর্ষণ, কাদার যে আকর্ষণ, সেটা তাকে উপর দিকে উঠতে দেয় না। যেমন দেখবেন আপনি টাইলস এর উপরে যদি একটা কিছু পড়ে, সেটা আরো বেশি উপরের দিকে কি হয়, বাউন্স করে, ঠিক না? আর জি। সাধারণ মাটি যদি একটু নরম মাটি থাকে তাহলে একটু অল্প বাউন্স করে, যদি একটু বেশি শক্ত মাটি হয় আরো বেশি উপরের দিকে যায়। তা এখানে কলকলার ক্ষেত্রেও কিন্তু এটা আছে। ওটা আমরা যখন কলকলা পড়বো তখন আমরা বাউন্স কোনটায় বেশি হবে, কোনটায় কম হবে, কোনটা মিডল হবে, এটা আমরা ইনশাল্লাহ তখন বলবো। তা জি। আমরা এখানে যেটা জানবো সেটা হলো কলকলা হবে, এটাই জানবো আপাতত। তাহলে আমরা এখানে কিভাবে পড়বো আমি বলার পর আপনারা পড়বেন। আলিফ লাম মিম সাদ। আলিফ লাম আলিফ মিম লাম সাদ। সাদ। তাহলে এটা হলো মাদ্দে লাজিম গেল। কোনটা এখানে, কোনটায় কোনটায় মাদ্দে লাজিম আছে? লামে মাদ্দে লাজিম, মিমে মাদ্দে লাজিম, সদে মাদ্দে মাদ্দা লাজিম। লাজিম। এরপর ইয়াসিন তো আমরা বললাম। এটা হচ্ছে আমাদের মূলত মাদ্দে লাজিম। এই ক্লাসটি আমাদের অনুষ্ঠিত হয় প্রতি শনি এবং সোমবার ভোর 5:15 বাংলাদেশ টাইম। আর একটা তাজবিদের ক্লাস হয় প্রতি সোম এবং বুধবার রাত 9টা বাংলাদেশ টাইম। আমাদের প্রতি শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভোরবেলায় আবার নাজেরা ক্লাস হয়। নাজেরা ক্লাস মানে আমরা যে তাজবিদের রুলস গুলো জানলাম, এইগুলোর অ্যাপ্লিকেশন কতটুকু আমরা করতে পারি, এইটার একটা ক্লাস হয় প্রতি শনি থেকে মঙ্গলবার। সাধারণত টাইম থাকে 5:30, কিন্তু তাজবিদের ক্লাস যেদিন 5:15 সাধারণত টাইম থাকে, কিন্তু তাজবিদের ক্লাস থাকলে সেদিন একটু তাজবিদের পরে আমরা ওই ক্লাসে শুরু করি। এরপরে আমাদের বুধ বৃহস্পতিবার রাতে এবং সকাল ভোরবেলায় আমাদের হেফস ক্লাস আছে 29 পারা। আর শনি এবং রবিবার রাত 8:15 বাংলাদেশ টাইম, রাত 8:15 30তম পারা হিফসের ক্লাস শুরু হয়েছে। আমাদের এখন চলছে সূরা নাবা। এটা মনে হয় কত এর জন্য হয়েছে। তা যারা আগ্রহী তারা ওই সমস্ত ক্লাসে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। আমরা এখন চলে যাব নাজেরা ক্লাসে। যারা নাজেরা পড়া দিবেন তারা হ্যান্ড রেজ করবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা